বাবা বলছে ছোট ছেলেটাকে, বাবা পাশের ঘর থেকে এক গ্লাস পানি আনো তো, আমার পিপাসা পেয়েছে। ছেলে বলছে পারবো না। বলছে বাবা আনো না, আমার খুব পিপাসা পেয়েছে। বলছে পারবো না, তুমি আয়না খাও। বড় ছেলে আবার বাবার পাশে বসা আছে, কয় বাবা ও দুনিয়ার হারামি, ও পানি এনে দিবে তোমাকে, তুমি এক গ্লাস পানি ও ঘর থেকে খাই আইসো আর আমার জন্য এক গ্লাস নিয়ে আসো। এই হচ্ছে লাইকোপোডিয়াম। আমি কি বোঝাতে পেরেছি? এই হচ্ছে ওর মাতাব্বরি, ওর হচ্ছে মাতাব্বরি। মানে ও বাবারে বলছে ও খুব হারামি, ও পানি তোমাকে এনে দিবে না জীবনে, তুমি এক গ্লাস খায় আমার জন্য এক গ্লাস নিয়ে আসো। বোঝা গেছে? এই তা আমরা আলোচনায় আসবো। আজকে যে ওষুধটিকে আপনার আলোচনায় আনবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম, পুরো নাম হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভিটাম। যদি ভুল ত্রুটি হয় আস্তে করে পরে কোয়েন, সবার সামনে কোয়েন না। যে গাছ থেকে তৈরি সেই গাছটির চেহারা হচ্ছে এরকম, ভালো করে দেখেন। ওপরের দিকটা মুগুরের মতো, এই যে খেয়াল করেন, আমি আগের ছবিটায় যাই, ভালো করে দেখেন, মুগুরের মতো। মুগুর বুঝেন? গোড়ার দিক ধরে জোরে করে বাড়ি দেয়, গ্রামের মানুষ কি বলে ওটাকে? মুগুর। মুগুরের মতো, মাথায় রাখবেন এইটুকু, এই চিত্রটা মনে রাখবেন। এই যে দাদা ভাইয়ের হাতে এখন মুগুর, বউরে মারবে না কারে মরবে আমি জানি না, মাথায় রাখেন মুগুর। লাইকোপোডিয়ামের অপার নাম, আরও একখান নাম আছে কি? ক্লাব মস। ক্লাবের অর্থ কি? মুগুর। আর মসের অর্থ কি? পানা। পুকুরে যে পানা, কচুরি পানা, ছোট 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 ছোট, কি বলেন আপনারা? এই পুকুরে পানাতে ভরে আছে পানা। এখন আমরা আসি, লাইকোপোডিয়ামের অর্থ যে মুগুর আর কচুরি পানা। হোমিওপ্যাথিতে যত কিছু আবিষ্কার করে গেছেন হ্যানিম্যান স্যার, প্রত্যেকটার সাদৃশ্য এত। হোমিওপ্যাথি শব্দের অর্থই কিন্তু সাদৃশ্য। আর হোমিওপ্যাথিক অর্থ কি? হোমিওপ্যাথি হলো সাদৃশ্য, আর হোমিওপ্যাথিক সাদৃশ্য অনুসারে। সাদৃশ্য অনুসারে, ক্লিয়ার? তো আসি, ফিরে আসি। ক্লাব হচ্ছে মুগুর আর মস হচ্ছে পানা। আর একটু আগে কি বলছিলাম? হাতির সুর, সেটি পরে ছবিতে আসবে। লাইকো রোগীরা কীরকম? ওপরে খুব ভাব দেখায়, খুব সাহস, নাকশো খুব সাহস দেখায়, নাকশকে আপনি দমাতে পারবেন না, দরকার হলে মাথা ফাটাফাটি করে ফেলে দেবেন। কিন্তু লাইকোপোডিয়াম খুব ভাব দেখাবে, খুব সাহস, আপনার ধমকাবে, কিন্তু আপনি যদি খালি একটু রুখে দাঁড়ান তাহলে কিন্তু ভাইজান ওরকম করেন কে, আমি তো আপনার খারাপ কিছু কই নাই। মানে আপনি ধমকাবেন, সে দুর্বল হয়ে যাবে। অর্থাৎ সে নরমের জম, শক্তের ভক্ত। তো লাইকোপোডিয়ামের ওপরে মুগুরের মতো খুব ভাব, আরে হ্যাটাম, কিন্তু আসলে পানা। কচুরি পানাকে একটু দোলা দিবেন, কি হয়? কতটি ডুবে, কতটি ভাসে, কতটি এদিক যায়, কতটি ওদিক যায়। আসলে এর ভিতরটা কচুরি পানার মতো। তার মানে ক্লাব মসের যে অর্থ, এটি লাইকোপোডিয়ামের মধ্যে লুকিয়ে আছে স্যার। আসি, আর পরে আসি। খেয়াল করে দেখেন, হোমিওপ্যাথিতে এমন কিছু পেশেন্ট পাবেন যারা এসে বলে ডাক্তারবাবু আমার না হোমিওপ্যাথি একদম পছন্দ নয়, অমুক বলেছে তাই এসেছি, অথবা ইত্যাদি ইত্যাদি ওষুধ খেয়েছি কাজ হয়নি তাই এসেছি, অথবা তাকে যে নিয়ে এসছে সে বলবে ভাই ও তো হোমিওপ্যাথি বিশ্বাস করে না, আমি ধরে বেঁধে নিয়ে এসেছি, আপনি একটু দেখেন রেজাল্ট যদি ভালো হয় তাহলে হোমিওপ্যাথির যদি কিছু বিশ্বাস জন্মে। আপনাদের একটা দারুণ তথ্য আমি দিতে চাই স্যার আজকে। হোমিওপ্যাথি বিশ্বাস করে না রেপার্টরিতে, কেন্টের রেপার্টরিতে নয়। আমি একটা লেকচার আগে ভুল বলছিলাম, আমার মুখ ফসকে বের হয়ে গেছিলো। রেপার্টরিতে নয়, এই কেন্টের রেপার্টরিতে নয়, এটি হচ্ছে আপনি এতে পাবেন, ক্লাসিকে পাবেন। হোমিওপ্যাথি বিশ্বাস করে না, 6খানা ওষুধ আছে, 6খানার মধ্যে লাইকো হচ্ছে 3 নম্বর। যে সমস্ত মানুষেরা বলে আমি হোমিওপ্যাথি বিশ্বাস করি না, খালি এতটুকু বলবে, আপনি যদি হোমিওপ্যাথি দর্শনে আপনার ধারণা দখল বা জ্ঞান থাকে, আপনি নিশ্চিত হন এই মানুষটি বদমেজাজি। আর যাই হোক 98% এরা বদমেজাজি। ও সরি স্যার, চেহারা ভালো না, এরপরে আবার ভিডিও করে আমার স্যারে না। সারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়ার অসংখ্য, যা পশ্চিমবাংলা টোটালটাই থেকে প্রায় প্রতিদিন ইউটিউবে আমার কিছু লেকচার আছে, ওরা দেখে, ওরা রিকোয়েস্ট করছে স্যার লেকচারটা যেন রেকর্ড হয়। আর সারা বাংলাদেশে তো ফোন আসতে আছে, যারা আসতে পারে নাই। আমার একটা চ্যানেল আছে ইউটিউব, বেলা হোমিও হল, সেখানে আমার অসংখ্য লেকচার আছে, যেটি আমার ছাত্র যে রেকর্ড করছে, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও বিশেষ করতেছে, ও আমার লেকচারগুলো রেকর্ড করে, ও ভিডিও পোস্ট করে। ওর অবদান এইটা, এই চ্যানেলটা ওই খুলে দিয়েছে, যে কারণে আজকে সারা ওয়ার্ল্ডে যেখানে বাঙালি আছে সেখানের সাথে একটা যোগাযোগ হয়ে গেছে, সারা ওয়ার্ল্ডের থেকে ফোন আসে, যোগাযোগ হয়, সেটি ওর অবদান। তো যাই হোক,
সেই জন্য আমার ছাত্র হলে আমি তার কাছে কৃতজ্ঞ, তোকে ধন্যবাদ। যেটি বলছিলাম, কখনো যদি পান কোনো মানুষ হোমিওপ্যাথি বিশ্বাস করে না, যারা সত্যে বিশ্বাস করে না, আমরা হোমিওপ্যাথিকে কী বলি, পৃথিবীতে যত চিকিৎসা বিজ্ঞান আছে তার মধ্যে সবচেয়ে সত্য এবং সুন্দর, সত্য এবং সুন্দরে যিনি বিশ্বাস করেন না তিনি নিঃসন্দেহে একটু হলেও কোনো না কোনো তার ত্রুটি আছে। তো এই সত্য সুন্দর হোমিওপ্যাথি বিশ্বাস করে না যারা, তারা সবাই বদরাগী। বিশ্বাস হয় না? 6টা ওষুধের রুগী হোমিওপ্যাথি বিশ্বাস করে না, এরা 6 জনই বদরাগী। দেখবেন কস্টিকাম, হিপাসাল, লাইকোপোডিয়াম, অ্যাসিড নাইট্রিক, নাক্সবম, সিপিয়া, 6টা ওষুধের বাড়ি যা পড়ে দেখবেন সবাই, যাদের পড়া আছে তারা তো আছেই, যাদের পড়া নাই 6টা ওষুধের মানুষই বদরাগী, বদমেজাজি, এবং এরা হোমিওপ্যাথি পছন্দ করে না। আমার কাছে যখন কেউ এসে বলে আমি হোমিওপ্যাথি বিশ্বাস করি না, আমি তখনই টার্গেট করি এই 6খানের মধ্যে তুমি আছো, তোমার জন্য বেশি খাটা লাগবে না, তোমার এই একখান কথা আমার সুবিধা করে দিয়েছে, এবং এই একখান কথা ধরে আমি আগাতে থাকি। রোগী চিত্রে পরে আসি। তাহলে এই 6খান যখনই শুনবেন হোমিওপ্যাথি বিশ্বাস করে না, তখন 6খান ওষুধের মধ্যে আটকাইবেন, দেখবেন এই 6খানের কোনো না কোনো ওষুধের মধ্যে পড়ে গেছে। তাহলে এরা বদরাগী। তাহলে হোমিওপ্যাথি সত্য সুন্দর এটি বিশ্বাস করে না, সুতরাং আল্লাহ বোধহয় ওদের কী দিয়েছে, একটু পাপ দিয়েছে, যা তোরা বদরাগী, ভালো ভালো জিনিস বিশ্বাস করবি না কেন। আসি আমরা, লাইকোর মানুষের চেহারা কেমন সেটি একটু দেখেন। ঠিক এইরকম, একটু ফ্যাকাশে, একটু দুর্বল, ভাবখান এরকম, রক্তশূন্যতায় ভুগছে, একটু বডির উপর পাটটা চামড়া একটু কেমন যেন জীর্ণ শীর্ণ, একটু মানে দেখতে সুন্দর লাগবে না, কেমন যেন একটু উস্কো খুস্কো মনে হবে। চেহারা মনে রাখেন, এইটি হচ্ছে লাইকোপোডিয়ামের চেহারা। সাধারণত লাইকোপোডিয়ামের রোগীদের, বিশেষ করে বাচ্চাদেরটা বেশি বোঝা যায়, বাচ্চাদের গায়ে তখনও বেশি মাংস আসে না, তো এদের মাথাটা অপেক্ষাকৃত বড়। লাইকোপোডিয়ামের রোগীর মাথা বড়, দেখেন বাবুটার মাথা অপেক্ষাকৃত বড়। আপনার ঘরে যদি কখনো পেশেন্ট আসে, আপনি কি দেখে চিনবেন? প্রথমে তো চেহারা দেখবেন, যেটি খানিক আগে স্যার বলছিলেন, ঠিক আছে? তারপরে না আপনি জিজ্ঞাসাপাতি করবেন, দর্শন, জিজ্ঞাসন, অভিজ্ঞান। আপনি দেখবেন, জিজ্ঞাসা করবেন, আর আপনার অভিজ্ঞতাটা কাজে লাগবেন। তাহলে প্রথমেই তো দর্শন, তাহলে রুগীর চেহারা তো আমি আগে দেখাচ্ছি। লাইকোপোডিয়ামের রুগী আপনার ঘরে আসলে কি দেখে বুঝবেন? সেই চেহারাগুলো আগে দেখে রাখেন, মনে রাখেন। তারপরে কি, বয়সের তুলনায় একটু বয়স্ক মনে হয়। দেখেন অ্যাকচুয়ালি ম্যাডামের এরকম থাকার কথা ছিল, কিন্তু এরকম হয়ে গেছে। এটি অরিজিনাল থাকলে কেমন আর লাইকোতে রূপান্তর হলে কেমন, সেটি দেখানোর জন্যই পাশাপাশি দুটো ছবি নিয়ে এসেছি, ঠিক আছে? মানে বয়সের তুলনায় অপেক্ষাকৃত যেন একটু বয়স্ক দেখায়, বয়স বেশি দেখায়, চামড়া একটু জড়ো জড়ো দেখায়। দেখেন ম্যাডামের কপালে ভাঁজ পড়ে গেছে। লাইকোপোডিয়ামের কপালে বলিরেখা বলে এটিকে, এটি কপালে ভাঁজ পড়ে যায়। ভাঁজটা খাড়োভাবে নয়, এইভাবে আড়াআড়িভাবে এই কপালে ভাঁজ পড়ে। কাদের? লাইকোপোডিয়ামের রুগী। লাইকোপোডিয়ামের রুগীকে দেখে চিনবেন কীভাবে? যখন কথা বলবে তখন দেখবেন কপালে এইভাবে ভাঁজ পড়ে আছে, কথা বলার সময় বেশ ভাঁজ। ভাঁজটা কেন পড়ে স্যার? এজন্যই পড়ে যখন কোনো মানুষ দীর্ঘদিন অ্যাংজাইটিতে ভুগে, উৎকণ্ঠায় ভুগে, দুশ্চিন্তায় ভুগে, টেনশানে ভুগে, এক কথায়, তখন কিন্তু লাইকোপোডিয়ামের পেশেন্টদের কপালে এইরকম ভাঁজ পড়ে যায়। তাইলে ভাঁজ পড়ে বই লেখা আছে, কেন পড়ে তা কিন্তু বইয়ে পাওয়া যায় না, কোথাও না কোথাও থেকে বের করেছি, কোনো না কোনো পণ্ডিতের বই আছে। যখনই দীর্ঘদিন তারা টেনশান করে তখন তাদের কপালে ভাঁজ পড়ে যায়। তাহলে কপালের ভাঁজ দেখে বুঝবো এটি লাইকোপোডিয়াম, ওরকম জীর্ণশূন্য চেহারা দেখে বুঝবো। আর কি দেখে বুঝবো? মাথাটা অপেক্ষাকৃত বয়সের তুলনায় বেশি নাকি বড়, শরীরের তুলনায় বড়, বয়সের তুলনায় অপেক্ষাকৃত একটু বৃদ্ধ মনে হবে, চামড়া একটু জড়ো জড়ো মনে হবে, উপর দিকের চামড়াটা একটু বেশি মলিন শীর্ণ দেখাবে। এখন আমরা আসি, চিন্তা করছেন স্যার 300 টাকা ডেলিগেট ফি দিলাম মহিলা মানুষের পাছা দেখার জন্য। স্যার বিশ্বাস করেন এটির একটি বিশেষত্ব আছে। লাইকোপোডিয়ামের খানিক আগে বলছিলাম লাইকোপোডিয়ামের পাছাটা হাতির মতো মোটা, উপর পাটটা চিকন দুর্বল, কিন্তু পিছনে এত গোস্ত, মনে হয় আলাদা করে 10 কেজি গোস্ত কিনে লাগাইছে। ইদানিং কিছু কিছু আধুনিক মহিলাদের পাছায় মাংস থাকে না, পঞ্চ সেট করে প্যান্ট পরে, যেন দেখতে ভালো লাগে। ঠিক লাইকোপোডিয়ামের পেশেন্টটার এরকম পাছায় মাংস বেশি, কিন্তু অপেক্ষাকৃত উপরের দিকটা চিকন। আপনি চিনবেন কিভাবে? রুগী আপনার ঘরে ঢুকেছে, পাছাটা এরকম এরকম করে হাঁটছে, কিসের মতো? হাতির মতো। আপনি দেখে বুঝবেন দ্যাট ইজ লাইকোপোডিয়াম। মানে একটা সিমটম আপনাকে একটা ওষুধকে চিনতে বুঝতে ইশারা করছে যে তুমি খেয়াল করো, আমি এই রুমে ঢুকে যে হাঁটছি, হাতির মতো পাছা গোস লাগে, আমি যে লাইকোপোডিয়াম, তুমি বুঝছো না কেন? বেকুব ডাক্তার হলে সেই জন্য বুঝে। কথা বোঝা গেছে? ঠিক আছে, এরপরে আসেন লাইকোপোডিয়ামের জিহ্বা অনেক রকম, তার মধ্যে আমি দুটো জিহ্বার ধরন নিয়ে এসেছি। এগুলো ইন্টারনেট থেকে নেওয়া, তো একেবারে প্রপার হবে না স্যার, কখনো যে একটু এদিক ওদিক হয়, যারা আপনারা পণ্ডিত মানুষ আমার চেয়ে ভালো বুঝেন তারা হয়তো নিশ্চয়ই আমার ভুলটা ধরবেন।
এটি ইন্টারনেট থেকে পাওয়া, প্রপার হবে না, ঠিক আছে। হলুদ কখনো দেখবেন হলুদ প্রলেপ পড়ে আছে, কখনো কখনো দেখবেন সাদা প্রলেপ, আবার লাল বা অন্য অন্য রঙও আছে, আমি সেটি এখানে নিয়ে আসছিনি। বিশেষভাবে এই দুটো রঙ আপনারা মনে রাখবেন। জিহ্বা দেখবেন না রুগীর, আচ্ছা, এই রুগীদের মধ্যে বিশেষ কিছু ভয় কাজ করে। অন্যতম ভয়গুলো কি কি? মরে যাওয়ার ভয়, ভূতের ভয়, অন্ধকারের ভয় এবং সঙ্গী অপছন্দ। এইগুলো হচ্ছে সেকেন্ড গ্রেডের লক্ষণ। ভূতের ভয়, মৃত্যু ভয়, অন্ধকারের ভয়। অন্ধকার একা থাকতে পারে না। ভূতের ভয়, মৃত্যুর ভয়। দেখেন ওই যে কেমন জানি একা আছে তো আতঙ্কিত হয়ে আছে, ও বাচ্চাটা মুখ ঢেকে আছে, উনি মহিলা কেমন জানি আতঙ্কিত হয়ে আছে। কিসের ভয়? ভূতের ভয়, অন্ধকারের ভয়। আর এদের সঙ্গী অপছন্দ, এরা একা থাকতে ভয় পায় এবং সঙ্গী পছন্দ, এইটি আবার ফার্স্ট গ্রেডের লক্ষণ। এই দুটো, একা থাকতে ভয়, সঙ্গী পছন্দ, এটি আবার ফার্স্ট গ্রেড। খেয়াল করেন, এর বাচ্চারা ডাক্তারের কাছে গিয়ে একটু ভয় পায়, তখন করে কি? মাকে সামনের দিকে ঠেলে দিয়ে মায়ের আঁচলের নিচে, মায়ের পিছনে, বাবার পিছনে, বাবার আড়ালে লুকিয়ে থাকতে চায়। ডাক্তারবাবু হয়তো জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তোমার নাম কি? মামুনি তোমার নাম কি? সে বলবে না, মাকে বলবে তুমিই বলো। মা বলছে বলো, ডাক্তারবাবু জিজ্ঞেস করছে, বলছে না না তুমিই বলো। তবে এদের গলায় আবার জোশ আছে, কেন? ওই যে একটা ভাব, উপরে একটা সাহসী সাহসী ভাব, ডরাচ্ছে, মায়ের আঁচলে লুকাচ্ছে বাবার পিছনে, কিন্তু গলার আওয়াজটা তুমিই বলো। লাইকোপেডিয়ামের রুগীদের গলার আওয়াজটা বাতাসে ভাসিয়ে দেয়। কীরকম? মনে করেন অফিসের বস তার পিয়নকে বলছে আব্দুর রহিম, মানে তার কণ্ঠস্বরটা বাতাসে ভাসিয়ে দিচ্ছে। আব্দুর রহিম, জলিল, মানে তার আওয়াজটা সে বাতাসে ভাসিয়ে দেয়। এরকম আওয়াজ করে বাতাসে ভাসিয়ে যারা কথা বলে, এরা বোধহয় লাইকোপেডিয়াম হতেও পারে। তো মুচকি মুচকি হাসবে, কিন্তু জবাব দিবে না। মাকে বলবে তুমিই বলো, তুমিই বলো। মার পাশে বসবে, আড়ালে লুকাবে। যেভাবে দেখেন কেমন জানি ভয় কিন্তু হাসি, দুটোই তার মধ্যে আছে। এই বাচ্চাটি তো মায়ের কোলে অলরেডি লুকিয়ে গেছে। নতুন বা অপরিচিত পরিবেশে এদের ভয়। কীরকম? নতুন মানুষের সাথে দেখা করতে ভয়, নতুন অফিসে গিয়ে যাবে সেখানে ভয়, একজন নতুন মানুষ দেখা করতে আসবে সেখানে ভয়, অফিসে একটা কাজে যাবে সেখানে ভয়। প্রথমত তার মধ্যে একটা উৎকণ্ঠা এবং ভয়, বিব্রত বোধ করে। কিন্তু কয়েক মিনিট আপনার সাথে যদি কথা বলতে পারে, তখন আবার এতটা ফ্রি হয়ে যায়, বাহ, চমৎকার, বন্ধুত্ব জমিয়ে ফেলে। কিন্তু প্রথমে তার মধ্যে একটা লজ্জা, ভয় কাজ করে। সেটা নতুন পরিবেশে, নতুন মানুষের সাথে, নতুন জায়গায় একটু ভয়। কীরকম? ম্যাডামকে দেখছেন, মনে করেন পাত্রপক্ষ দেখতে আসছে, কি লাজুক, মাথাটা নিচে করে আছে, খালি বাড়িতে বউ করে নিয়ে যান, 5 দিন যাক না, দেখেন খবরদারি শুরু। মাতবরি যে কোনো কাজে লাইকোপেডিয়ামের রুগীরা সবখানে একটা কথা বলে একটু মাতবরি করা, মানে বাড়িতে মনে করেন সে জুনিয়র, সবাই একটা ডিসিশন দিচ্ছে, সে একটা ডিসিশন দেবে, মানে তার একটু মাতবরি করাই চাই। দেখছেন লাজুক মেয়েটি, খালি বাড়িতে বউ করে আনেন, পরে টের পাইবেন। তো ওই যে বাচ্চাটা দেখছেন, অপরিচিত পরিবেশে ভয়, বাবার ঠ্যাং ধরে আছে, যাবে না সামনে। হয়তো কেউ এসছে, মেহমান এসছে, কেউ এসছে, সামনে যাচ্ছে না। স্টেজে উঠতে ভয়, স্টেজে উঠতে ভয়। দুটো ওষুধ বা আরও একাধিক ওষুধ, কিন্তু আমরা দুটো ওষুধকে কম্পেয়ার করি, লাইকো এবং সাইলেসিয়া। তফাৎ আছে। লাইকো কেন ভয় পাই স্টেজে উঠতে? যদি আমি বলতে না পারি, যদি আমি ভুলে যাই, কারণ লাইকোপেডিয়াম একটু ভুলামন, যদি আমি ঠিকমতো বলতে না পারি, যা বলবো যদি ভুলে যাই, এই ভুলে যাওয়ার ভয়ে সেই স্টেজে উঠতে ভয় পায়। আর সাইলেসিয়া কেন ভয় পায়? সাইলেসিয়া এজন্যই ভয় পায়, সাইলেসিয়া চিন্তা করে আমি যে লেকচারটা দেবো সেটি যদি যথার্থ না হয়, তাহলে মানুষে তো নিন্দা করবে। যথার্থ হবে কিনা, উচ্চাঙ্গের হবে কিনা, সুন্দর হবে কিনা, আমার সাথে আমি যে লেভেলে সেই লেভেলের হবে কিনা, সেই চিন্তা করে আমার মর্যাদাটা বজায় থাকবে কিনা, এই ভয়ে সে উঠতে ভয় পায়। আর লাইকোপেডিয়াম কেন ভয় পায়? যদি আমি ভুলে যাই, বলতে না পারি। কিন্তু লাইকোপেডিয়ামের আবার একটা বিষয় আছে, প্রথম ভয় পায় বটে, কিন্তু উঠে যদি শুরু করে অসাধারণ বলতে পারে, ঠিকমতো বলে তার ভাবমূর্তি সে রক্ষা করতে পারে। তাহলে তফাৎটা আমরা বুঝতে পারছি। এ হচ্ছে লাইকোপেডিয়ামের সার। খেয়াল করেন স্যার, এই যে মাতাব্বর সাহেব এখন থেকেই, ছোটোবেলা থেকেই সে কিছু সাঙ্গ পাঙ্গ জোগাড় করে দিয়ে নেতৃত্ব দেওয়া শুরু করে। এটি বড় হয়ে কী হবে জানেন? লাইকোপেডিয়াম। লাইকোপেডিয়াম কী জানেন? ছোটোবেলার থেকেই সে নেতৃত্বের গুণাবলী নিয়ে বেড়ে ওঠে। সমাজে সবাই কিন্তু নেতা হয় না, অল্প কিছু লোক হয়, এটা লাইকোপেডিয়াম। মাতবরি সবাই করতে পারে না। ছোটোবেলা থেকে দেখছেন প্যান্ট বোধহয় পরে নাই, ন্যাংটা হয়েই আছে, কিন্তু মাতবর। এখন থেকেই তার মাতবরি ভাব, সাঙ্গ পাঙ্গ জোগাড় করে ডিসিশনে বসে গেছে। দেখছেন এই বাবুটা সমান বয়সের বাবুদের বোঝাচ্ছে এটি এইটা, মানে এদের বোধ শক্তি বেশ প্রখর। এরা অন্যকে সহজেই কিছু বোঝাতে পারে, সহজে কিছু অনুধাবন করতে পারে। 5 জনে বসে একটা ডিসিশন, একটা কথা হচ্ছে, ওর মাথা আগে কাজ করে, এটা কি হওয়া উচিত, মানে বেশ
মেধা আছে ভালো, এরা বুঝতে পারে ও বাকিদের বুঝাচ্ছে এটি এই, মানে মাতবরি টেন্ডেন্সি খালি নয়, এদের অন্যকে কিছু বোঝানোর ক্ষমতাও আছে। তবে যে তার কথা শুনবে না তাকে তার পছন্দ নয়, তাকে সে এড়িয়ে চলবে। যে তার কথা শুনবে সে তার কাছে খুব ভালো। এখন আসেন, এই যে দেখছেন নেতৃত্ব দিচ্ছে, দেখছেন গ্রামে খেলছেন, ছোটবেলায় খেলছেন, এরকম খেলা খেলছেন না? হ্যাঁ, এরকম সাঙ্গ পাঙ্গ জোগাড় করবে, খেলবে, কিন্তু যদি তার অধীনস্থরা তার কথা না শুনে তাহলে খেলবে না। আর প্রথম নতুনদের সাথে খেলতে ভয় পায়। কেন ভয় পায়? ওই যে কোনো কাজ শুরু করতে তার শুরুতে একটা ভয়, এবং তারা টিম লিডার হতে পছন্দ করে। একখান কথা, সেটি হচ্ছে এরা দায়িত্ব নিতে চায় না, কারণ আমি যদি দায়িত্বটা ঠিকমতো পালন করতে না পারি সেই ভয়ে দায়িত্ব নিতে চায় না। কিন্তু দায়িত্ব যদি একবার নিয়ে ফেলে, যান চলে গেল, যে কোনো মূল্যে সে সেটি পালন করবেই। দেখেন বাবুর প্যান্ট খুলে গেছে, কিন্তু ও যদি প্যান্ট ধরতে যায় তাহলে সাইকেল পড়ে ও মাথা ফেটে যাবে, ক্ষতি হয়ে যাবে, চামড়া উঠে যাবে। যে কারণে ওর কথা, পিছন কেন সামনের দিক দেখা গেলেও আমি সাইকেল ছাড়বো না। মানে এরা দায়িত্ব নেবে না, কিন্তু যদি দায়িত্ব নেয় যে কোনো মূল্যে দায়িত্বটি পালন করবেই। এরা হচ্ছে এইরকম বলবে। ডায়াবেটিস রোগী যখন কেস টেকিং করবেন তখন কি বলবে জানেন? আমি দায়িত্ব নিতে খুব ভয় পাই, কিন্তু যদি কোনো দায়িত্বটা নিই আমি ওটি যথার্থভাবে সুন্দরভাবে পালন করি, আমার কাজ আমি সুন্দরভাবে করতে চাই। কাউন্সিলর স্যার দেখেন, আপনার এলাকার ছেলে দেখেন প্যান্ট খুলে যাচ্ছে কিন্তু সাইকেল ফেলছে না, কারণ সাইকেলটা ফেলে দিলে ওই বেচারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই জন্য প্যান্ট খুলে গেছে কিন্তু সে ছাড়ছে না। এরা খুব দায়িত্বশীল। এক কথায় এরা দায়িত্ব নিতে ভয় পায় বটে, কিন্তু দায়িত্ব নিলে সেটি যথার্থভাবে পালন করে। এখন আসেন, এরা এতটা আবেগপ্রবণ, নতুন কোনো মেহমান এসেছে, নতুন কোনো মেহমানকে সে আগাতে গেছে, কেউ তাকে কোনো কারণে ধন্যবাদ দিচ্ছে, একটু এতটা আবেগপ্রবণ যে ধন্যবাদ দিলেও সে কি তার চোখে জল এসে যায়, কেঁদে ফেলে। এরা এইরকমই আবেগপ্রবণ। দেখেন ম্যাডামকে ওই যে ধন্যবাদ দিয়ে সে পাশের থেকে বা কিছু একটা বলছে, ব্যাস কেঁদে ফেলেছে। মানে এরাকে একটু ধন্যবাদ দিলেও তারা কেঁদে ফেলে। বিষণ্ণতা লাইকোপেডিয়ামের রোগীর অন্যতম একটি বড় লক্ষণ বিষণ্ণতা। বিষণ্ণতা কেন হয় স্যার? যাদের লিভারে প্রবলেম থাকে তাদের মনের মধ্যে বিষণ্ণতা থাকে। ক্লিয়ার? কেন কোন রোগ হয় সেটি পরে বলছি। ফুসফুসের রোগ হলে কী হয়, অন্য রোগ হলে কী হয়, পাকস্থলীর রোগে সেটি পরে বলবো। লিভারের যাদের প্রবলেম থাকে তাদের মধ্যে বিষণ্ণতা। এরা এতটা ভুলমন, মনকে বারবার বলে রাখে, এই মন এটা ভুল করবি না, ওটা ভুল করবি না, এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু তারপরে ভুলে যায়। যে কারণে ঘরে তালা দিয়ে একটু দূরে গেটের বাইরে চিন্তা করে তালা কি দিয়েছিলাম, আবার ঘুরে আসে, ঘুরে এসে তালা দেখে শান্তি হয় না, তালা ঝাঁকিয়ে দেখে তালা ঠিক মতো দেওয়া হয়েছে। দেখেন স্যারে তালা দিয়ে চলে গেছিল, ফিরে আসে আবার তালা, এই আবার তালা ঝাঁকিয়ে দেখছে তালা ঠিক মতো দেওয়া হয়েছে। মানে মনের মধ্যে সন্দেহ, এরকম দূরে গিয়ে আরে তালা বোধহয় দেওয়া হয়নি, আবার ফিরে আসবে তালাটা চেক করবে। এরকম কৃপণ, এতটাই কৃপণ, ছেঁড়া জামা সেলাই করে পরবে, তবে এরা পরিষ্কার থাকে। লাইকোপেডিয়ামের এমনি পরিষ্কার থাকে, নোংরা থাকে না সালফার মতো, কিন্তু ছেঁড়া জামা এই যে দেখেন তালি দিয়ে পড়ছে। কেন এটি করে? কৃপণ, টাকা বাঁচাতে চায়। শুধু ছেঁড়া জামা তালি দিয়ে পরে না, বাজারে যাবে, পোকা লাগা বাগুনটা, দুপুরবেলা, সকালে বাজারে যাবে না। বাজার যদি বিকালের বাজার হয় তাহলে সন্ধ্যা যাবে, যদি সকালের বাজার হয় তাহলে দুপুরে যাবে। কেন? বেচা কেনা হয়ে শেষে যে উচ্ছিষ্ট থাকে ওটি কম দামে বেচে, ওটি বেচে চলে যাবে, আর বেশিক্ষণ বসে থাকবে না ব্যবসায়িক। যে কারণে ও শেষে যায়। কেন যায়? ভাই এটি কত নিবে বলো? তো বলছে ভাই আমরা তো ভালোগুলো 20 টাকা বলছি। আরে ভাই এটি পোকা লাগা নষ্ট, কিসের 20 টাকা? তো ভাই 10 টাকা। না না না, আপনার এখানে কতটি আছে? 3 কেজি। ভাই 15 টাকা দেবো। মানে এই 15 টাকায় কিনা পাটি, 30 টাকা কেজিটা 15, মানে 3 কেজি 15 টাকায় কিনবে। সে পোকা লাগা নষ্ট একটু, ভাই পচা আমটা, ভাই এই ফলটা তো আপনার পচেই গেছে, ভাই এইটি কয় কেজি হবে? 5 কেজি, ভাই এটি আমার দেন। মানে সে পোকা লাগা, পচা, দুর্বল এটি কিনবে। কম দামি কাপড়, বাজারে গিয়ে জিনিসপত্র দাম করে কিনবে। লাইকোপেডিয়ামের রোগী যদি আপনার মার্কেটে দোকানে যায় তাহলে দোকানদার এমনি মাথা গরম হয়ে যায়, মানে দাম করে করে কিনবে, কারণ সে টাকা জমাতে পছন্দ করে, ভীষণ কৃপণ। ওষুধ কিনবে না, খরচ করবে না, তাই তুই কবিরাজের বাড়ি যাবে, জড়ি বড়ি, গাছার পাতার, এই তুলসী পাতার রস, ডালিম পাতার রস, মানে এটা ওটা খেয়ে ভালো করার চেষ্টা করবে। যখন হবে না শেষ পর্যন্ত যাবে। এক কথায় এরা এমনই কৃপণ, ওষুধটাও কিনে খেতে চাইবে না, ডাক্তার কাছে যাবে না, ভালো জিনিসটা বাজারে গিয়ে কিনবে না। যে কারণে লাইকোপেডিয়ামের বউর সাথে লাইকোপেডিয়ামের প্রায় লেগে থাকে ঝগড়া। জি স্যার, মানে বউ যদি লাইকো হয়, হ্যাঁ হ্যাঁ স্যার, কৃপণই পছন্দ করবে, মনে করবে যে জমা করে আমার মেয়েটা সুখে থাকবে। স্যার স্যার এটা আপনি পরে বলবেন স্যার। আমার গুরুজি, আমি যেই মানুষটির হাত ধরে আজকে এই জায়গায়,
আমার স্কুল জীবনের শিক্ষক, আমার হোমিওপ্যাথির শিক্ষক। সে সময় ফার্স্ট ডিভিশন পেলে সবাই দেখতে আসতো। ফার্স্ট ডিভিশন পেলাম, রাজশাহীতে যখন ভর্তি হবো তখন বললো যে আশরাফুল, তুমি যদি ভর্তি হও তাহলে আমিও হব। স্যারের প্র্যাকটিস তখন অনেক বছর হয়ে গেছে। স্যারের তখন এক আলমারি বই, যখন গ্রামের ডাক্তারদের একখান বই, তখন আমার স্যারের এক আলমারি বই। আমাদের জেলার শ্রেষ্ঠ হোমিওপ্যাথ স্যার। এখন আপনি ফোন করবেন, রাত 12টা 1টা 2টা নাই, কম্পিউটার, জীবন্ত কম্পিউটার। আপনি কিছু জিজ্ঞাসা করবেন, বই পুস্তক ছাড়া আপনাকে মুখস্থ বলবে। অসুস্থ দেখে এখন উনি ভালো করে কথা বলতে চলতে খেতে অসুবিধা হয়, জীবন্ত কম্পিউটার, আপনি কী প্রশ্ন করবেন এখনই অ্যাটন্স। তো যাই হোক, এখনও রাত্রি 3টায় 2টায় কোনো জিনিস খুঁজে পেলে ফোন দেবে, তুমি কি জেগে আছো? স্যার বলেন, কয় এই জিনিসটা কি তুমি জানো? না জানলে শিখে নাও। এখনও প্রতিনিয়ত শেখাই। স্যার কি দেখেছেন এরকম গ্রামের মেয়েরা মাছ ধরে? আমার কাছে মনে হয় সবটি লাইকোপোডিয়াম। স্বামীর টাকা বাঁচাইতে, তরকারির টাকা বাঁচাইতে পুকুরে ছিপ নিয়ে গেছে মাছ ধরতে, বড়শি নিয়ে মাছ ধরছে। মাছ তরকারি কিনবে না, এই জন্য মাছ কিনতে গেছে, মানে মাছ ধরতে গেছে। এরা এরকমই কৃপণ, মানে কতভাবে টাকা বাঁচানো যায় সেইটি তাদের জানা আছে, সেটি তারা করে। এরা ডান কাত ছাড়া শুতে পারে না, কারণ এরা বাম কাতে শুলে এদের রোগ বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়। এ কারণে এরা বাম কাতে শুতে পারে না, ডান কাতেই শয়। এটি একটি বড় লক্ষণ স্যার। শব্দ একদম অপছন্দ, শব্দ সহ্য করতে পারে না, যে কোনো শব্দে বিরক্ত। ইভেন তার পাশে যদি একটু কাগজ ছিঁড়েন, কাগজ ছেঁড়ার শব্দেও অনেক সময় অজ্ঞান হয়ে যায়। যাদের খিচুড়ি রোগ আছে তাদের পাশে যদি একটু সামান্য কাগজ ছেঁড়ার শব্দ হয়, অজ্ঞান হয়ে যায়। আর এমনিতে এরা শব্দে বিরক্ত বোধ করে, শব্দ অসহ্য এদের কাছে। একটু খেয়াল করেন, বানরেরা গাড়ি দখল করে বসে আছে, একটা প্রাইভেট কার। এক ভদ্রলোক, এখানে একটি বড় মনে করেন বট গাছ আছে, বট গাছে বানর বাস করে। গাড়িটা নিচে রেখে ভদ্রলোক একটু কাজে দূরে কোথাও গেছে। সব বানরেরা গাড়ির ভিতর বাইরে দখল করে বসে আছে। গাড়ি চালাতে পারে না, কিন্তু লোভ, গাড়ি দখল করে বসে আছে। এটির একটি সিনোনিম আছে, গল্প আছে, পরে বলবো, এই কারণে চিত্রটা নিয়ে এসেছি। লাইকোপোডিয়ামের রুগীরা বানরের মতোই, কীরকম সেটি পরে বলছি। খেয়াল করেন, বৃদ্ধ বয়সেও এরা ঘন ঘন বিয়ে করে। বৃদ্ধ বয়সে যাদের ঘন ঘন বিয়ে করার অভ্যাস, তাদের উচ্চ শক্তির লাইকোপোডিয়াম খাওয়াবেন, স্বভাবটা চেঞ্জ হয়ে যাবে। এখন বানরের সাথে সম্পর্ক কি? সম্পর্ক আছে। বৃদ্ধ বয়সে কি সেরকম কিছু করার ক্ষমতা থাকে ওদের? চোখের স্বাদ, তাও বিয়ে করে। বানরের চোখের স্বাদ, ও গাড়ি চালাতে পারবে না, গাড়ি দখল করে বসে আছে। অনুরূপ এই বৃদ্ধ বয়সে কিছুই করতে পারবে না, এরপরেও তার শখ, বিয়ে 2টা 3টে 4টে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, মানে গাড়ি চালাতে পারবে না, কিন্তু গাড়ি তার লাগবে। কথা বোঝা গেছে? এই হচ্ছে লাইকোপোডিয়ামের স্বভাব, যে বৃদ্ধ বয়সে গাড়ি চালাতে পারবে না, কিন্তু গাড়ি তার লাগবে। আসেন, লাইকোপোডিয়াম রোগীদের পরিষ্কার বাতাস খুব পছন্দ, একেবারে ওপেন খোলা বাতাস, যেটি ধরেন নদীর তীরের বাতাস বা একেবারে মাঠের বাতাস, যেখানে ধুলাবালি ময়লা দূষণ নাই, এরকম খোলা বাতাস এরা খুব পছন্দ করে। সে জায়গায় তাদের শরীরটা, মনটা, রোগটা খানিকটা সুস্থ থাকে। এদের যৌন চাহিদা খুব বেশি, কিন্তু যৌন দুর্বলতা আছে প্রচুর, কিন্তু যৌন চাহিদা বেশি। লাইকোপোডিয়ামের আমরা অনেক সময় যৌন দুর্বলতার ওষুধ মিলাতে খুব হিমশিম খাই স্যার, প্যাঁচ লাগিয়ে ফেলি। লাইকোপোডিয়ামের ওষুধ নির্বাচন করার সহজ, আপনি তো অবশ্যই সমস্ত লক্ষণ নেবেন, কিন্তু সহজ একটা লক্ষণ, বিশেষ করে যে রোগটি নিয়ে এসছে কি, যৌন দুর্বলতা। এদের লিঙ্গ খুব শিথিল, একেবারে জড়সড়, এবড়ো থেবড়ো এবং ঠান্ডা। লিঙ্গ ঠান্ডা, এবং আপনি কখনও যদি লাইকোপোডিয়ামের রুগীর কেস টেকিং করেন, যৌন দুর্বলতার জন্য আসে, তাহলে অবশ্যই দুখান লক্ষণ আপনি পাবেন। এদের জননেন্দ্রিয় খুব কি শিথিল, দুর্বল, আর মানে তেনার মতো নরম আর কি, আর ঠান্ডা, আর ছোট্ট ক্ষুদ্র। 3খান লক্ষণ থাকলে দেখবেন বাকিগুলো মিলিয়ে যাচ্ছে স্যার। আসেন, লাইকোপোডিয়ামের অসাধারণ অদ্ভুত একখান লক্ষণ আছে। স্বামী স্ত্রী হোক আর বন্ধু বান্ধব হোক, মেলামেশার সময়, ওই সময় কেউ ঘুমায় স্যার, দুনিয়ায় শুনছেন? ওই কাজের সময় কেউ ঘুমায়? জীবনেও নাই। ঘুমা মানুষ জায়গায় যায়, মরা মানুষও জাগে। একমাত্র লাইকোপোডিয়াম স্বামী স্ত্রী হোক আর বন্ধু, মেলামেশার সময় তার ঘুম আসে। কত বড় ব্যাককাল! চাহিদার শেষ নাই, কামের সময় ঘুম। অর্থাৎ লাইকোপোডিয়ামের সময়, মেলামেশার সময় ঘুম চলে আসে। বোঝা গেছে? এটি অদ্ভুত একটি লক্ষণ, মাথায় রাখবেন। অদ্ভুত একখান লক্ষণ, কিন্তু অনেকগুলো লক্ষণের সমান। স্যার ভুল হইলে পরে কিন্তু কিছু কইেন না। স্যারকে বলছি, স্যার আপনার লেকচারের মধ্যে কইেন না, পরে টেলিফোনে কইেন। কিন্তু খেয়াল করেন, শিশুরা সারাদিন কানবে, প্যান প্যান করবে, মাকে বিরক্ত করবে, মা বিরক্ত হয়ে যাবে, এটা চাইবে ওটা, কিন্তু
রাত ভরে ঘুমাইবে। মা এসে বলবে আমার বাচ্চাটাকে নিয়ে মহা বিপদে আছি, রাত ভরে ঘুমাবে আর সারাদিন ক্যা 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 করে কাঁদবে। এটার কোনো ব্যবস্থা আছে কিনা? লাইকোপোডিয়াম শীত কাতর। লাইকোপোডিয়াম মূলত শীত কাতর, কিন্তু উভয় কাতরও বটে। লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডের শীত কাতর, সেকেন্ড গ্রেডের গরম কাতর। বোঝা গেছে? কি ব্যাপার, এখানে ছবি নাই কেন? ছবি তো থাকার কথা ছিল। ও সরি, এটি কে করছে? দেখেন, শীত কাতর ফার্স্ট গ্রেডের আর গরম কাতর সেকেন্ড গ্রেডের। লাইকোপোডিয়ামের রুগীরা কেমনি ঘুমায়? চোখ অর্ধেক তাকায় ওপিয়ামের মতো করে, আর মুখ হা করে থাকে। মুখটা হা করে থাকে আর চোখটা অর্ধমুদ্রিত, অর্থাৎ অর্ধেক তাকায়, অর্ধেক বুঝে থাকে। লাইকোপোডিয়ামের শিশুরা প্রসাব করার সময় কান্না করে। কেন করে স্যার? জ্বালা ব্যথা কিছু একটা করে। দেখেন বেচারা কাঁদছে, একবারে অরিজিনাল পরিবেশ স্যার। এটি খেয়াল করেন, লাইকোপোডিয়ামের রুগীদের বিশেষ কয়েকখান যন্ত্র প্রায় আক্রান্ত থাকে, তার মধ্যে ফুসফুস এবং পাকস্থলী। এদের বেশিরভাগ ক্ষেত্রেই ফুসফুস, যকৃৎ এবং পাকস্থলী, এই তিনখান যন্ত্র প্রায় ক্ষেত্রেই দেখবেন আক্রান্ত। লাইকোপোডিয়ামের নিউমোনিয়া যদি হয় স্যার, এটি দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন লাগে সারতে, লম্বা সময় ভোগে। অন্য চিকিৎসায় আপনি লাইকোপোডিয়ামের চিকিৎসা করলে দ্রুত রেজাল্ট পাবেন, কিন্তু লাইকোপোডিয়ামের নিউমোনিয়া রোগটা হচ্ছে দীর্ঘস্থায়ী। আর নিউমোনিয়ায় বৃদ্ধিটা হচ্ছে বিকাল 4টা, সব রোগই 4টা থেকে রাত্রি 8টা, তবে নিউমোনিয়ার নাকের পাতা উঠানামা আর বিকাল 4টা থেকে বৃদ্ধি, এইটি মাথায় রাখবেন। এদের লিভারের ব্যথাটা খুব স্পর্শকাতর। দেখেন ডান দিকের ম্যাডাম লিভারের জায়গাটা ধরে আছে, স্পর্শকাতর, খুব ব্যথা করে, স্পর্শ করলে জানটা যেন বাইর হয়ে যায়। আর কিডনির পাথরির জন্য এই ওষুধটি অসাধারণ একটি ওষুধ। কিডনির ব্যথা কিংবা কিডনির অন্য কোনো রোগ, কিডনি ফুলে গেছে, পানি জমছে বা যাই হোক, অসাধারণ একটি ওষুধ। আমরা লক্ষণ সাদৃশ্যে ওষুধ দিলে ওষুধটা সুন্দর কাজ করে। কিডনির পাথরি সহ মূত্রযন্ত্র যতগুলো আছে সবগুলো যন্ত্রের ওপরই তার অসাধারণ দখল। মূত্রযন্ত্র যতগুলো আছে যে কোনো যন্ত্রের যে কোনো রোগের ওপরই যদি লাইকোপোডিয়ামের আপনি লক্ষণ ঠিক মতো মেলাতে পারেন, দারুণ কাজ করে। কিডনি থেকে শুরু করে প্রসাবের একেবারে শেষ মাথা পর্যন্ত। লাইকোপোডিয়ামের প্রস্রাবের রং কেমন? একটু হলদে ভাব, একটু হলদে ভাব। স্যার আপনারা বোধহয় ঝিমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন, একটু দয়া করে ঘুমাবেন না, খেয়াল করেন। অনেক সময় কিছু কিছু মানুষ বেলাইনে চলে, আমি এই গল্পটা বললাম এই কারণে, বেলাইনে চলে। কীরকম পেটেন্ট, কীরকম ফিক্সড, কীরকম এই প্যাথি, কীরকম সেই প্যাথি, নানান প্যাথি এখন জগতে এসছে। হোমিওপ্যাথি শব্দের অর্থ যদি সাদৃশ্য হয়, তাহলে আপনি রোগ লক্ষণের সাথে ওষুধ লক্ষণ মিলিয়ে ওষুধটা দিবেন। কখনো আপনি বিশেষ কোনো ক্ষেত্রে ঠেকেছেন, প্যালিয়েশন করছেন, অন্য কিছু করছেন, সেটা আলাদা। কিন্তু সবসময় তো আপনাকে কেস্টিকিং করে যেটি আছে এটি, আপনি যেটি মিলছে না সেটি যদি দেন, সেটি তার হোমিওপ্যাথি থাকলো না, সেটি আপনার প্যাথি হয়ে গেছে, রামপ্যাথি, জামপ্যাথি, জমপ্যাথি, অন্য একটা প্যাথি। তা আপনি যদি সেই প্যাথি করার ক্ষমতা থাকে, তাহলে আপনি নিজে একটা প্যাথি আবিষ্কার করেন, 10টা 5টা ওষুধ দিয়ে আপনি চিকিৎসা করেন। আপনি হ্যানিম্যানের প্যাথিতে থাকবেন, হ্যানিম্যান যা বলেনি, বড় বড় পণ্ডিতরা যা বলেনি, তার থেকে বের হয়ে আপনি আপনার মন মতো কথা বলছেন। ওটা কি সদৃশ্য হচ্ছে? হচ্ছে না। যেমন অ্যালোপ্যাথিতে রোগ সারে, আয়ুর্বেদিতে সারে, হোমিওপ্যাথি আপনারটাও সারলো, আপনি বলবেন আমারটা রোগ সারে, হ্যাঁ সারতেই পারে, সেটি রোগ সারে না, রোগ চাপা পড়লো, সাপ্রেস্ট হয়েছে। রোগ সারা আর সাপ্রেস্ট হওয়া দুটো বুঝতে হবে। হোমিওপ্যাথিতে রোগ সাপ্রেস্ট হয়, কিন্তু অনেকে কি বলে জানেন, আমি স্যার এই পদ্ধতির এটা দিয়ে তো রেজাল্ট পেয়েছি। ও রেজাল্টটা কি তুমি স্থায়ী পেয়েছো না অস্থায়ী, তা তো তুমি জানো না। যদি ওই বিদ্যা জানা থাকতো তুমি ওই লাইনে হাঁটতেই না, ঠিক আছে? সাপ্রেস্টটাও বুঝে না। অ্যালোপ্যাথিরাও তো বলে ভালো হয়ে গেছে, আয়ুর্বেদে তো তুমি এটা মানো না কেন? না না না, তোমারটাই ভালো হয়নি, সাপ্রেস্ট। তো তুমিও যে সাপ্রেস্ট করছো সেটা মানো না কেন? এটি মানবে না। এখন নানা প্যাথি জগতে এসছে, অনেকগুলো বড় বড় পণ্ডিত, রথি মহারথী জন্মাইছে, যারা হ্যানিম্যানের চেয়ে অনেক বেশি বুঝেন আর কি। তো যে কথাটা বলছিলাম স্যার, যে একটা বাচ্চা খালি আঙ্গুল চুষে, আঙ্গুল চুষা বন্ধ করতে পারছে না, সারাক্ষণ আঙ্গুল চুষে, মায়েরা বইকে কাজ হচ্ছে না। তো ওকে পাশের বাড়ির এক লোক পরামর্শ দিয়েছে, অমুকের নাতি আঙ্গুল চুষত, ও জানি কীভাবে আঙ্গুল চুষা বন্ধ করছে, অর্থাৎ পরামর্শ নিয়ে। তো এই লোক গেছে যে আমার ছেলে তো আঙ্গুল চুষা বন্ধ করতে পারে না, তুই তোর নাতির নাকি আঙ্গুল চুষা বন্ধ করছিস, কেমনে করছিস? কয় ভাই এটা তো বলা যাবে না, দেখাইতে হবে। কয় তাহলে দেখা। তোর নাতিকে ডাকছে, এ বল্টু এদিকে আয়। তো বল্টু একটা ঢিলা প্যান্ট, মানে প্যান্টের কমর হলো মনে করেন 18, কিন্তু প্যান্ট হলো 24 ইঞ্চি ঢিলা, মানে আরও 6 ইঞ্চি বেশি ঢিলা, প্যান্ট ধরে আছে দু হাতে। আর কি না না কি বলছো, কয় এদিকে আয়। তো বল্টু দু হাতে প্যান্ট ধরে আছে, কাছে আসলো। তো এই লোক জিজ্ঞাসা করছে যে ও প্যান্টটা তো ঢিলা কেন, ওর কমর 18 আর 24 ইঞ্চি 26 ইঞ্চি প্যান্ট দিয়ে রাখছো।
কয় এভাবে আঙ্গুল চুষা বন্ধ করছে। কীরকম? কয় সারাক্ষণ প্যান্ট ধরে থাকে, আঙ্গুল চুষার টাইম কয় আঙ্গুল চুষতে গেলে তো প্যান্ট খুলে পড়ে দিবে। হ্যাঁ, প্যান্ট খোলার ভয়ে আঙ্গুল চুষা ভুলে গেছে। এখন কিছু প্যাথি এসছে, বুঝছেন? তারা কি বলে জানেন? আঙ্গুল চুষা বন্ধ করছি। তুমি আঙ্গুল চুষা কেমনে বন্ধ করছো? অত প্যান্ট ধরে রাখছো সারাক্ষণ, প্যান্টটা ছেড়ে দিতে কাও, তারপর দেখি আঙ্গুল চুষা কিনা। মানে তার ঢিলে প্যান্ট দিয়ে আঙ্গুল চুষা বন্ধ করছে, তার মানে তাকে বেইজ্জত করে রাখছে সারাক্ষণ। এখন মশা বসলেও, ডেঙ্গু হলেও কিছু করার নেই। ডেঙ্গুর মশা কামড়ালে মারতে পারবে না, মারতে গেলে খুলে যাবে। যেখানে আগে সাইকেল আলো দেখলাম না, এরকম অবস্থা। তো স্যার, যে কথাটা বলছিলাম, শেখাবেন একটা, শিখবে আর একটা। শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে, তোর নাম কি রে? নাকি তোর বাবার নাম কি? কয় মফিজ। মফিজ বলে একটা থাপ্পড় দিছে। বেয়াদব, বাপের নাম শুধু মফিজ বলিস, আগে পরে কিছু বলতে পারিস না, বলবি জনাব মফিজ। এখন থেকে নামের আগে মফিজ বলবি, ঠিক জনাব বলবি, ঠিক আছে? কয় ঠিক আছে স্যার। খানিক পরে মন খারাপ করে বসে আছে, মারছে স্যারে। তো এখন স্যার তারা একটু খুশি করার জন্য বলছে, এই তুই আজকে কী দিয়ে ভাত খেয়েছিস? স্যার এদের থাপ্পড় দিয়ে কইছে যে নামের আগে জনাব কবি। কয় স্যার জনাব মাছ, জনাব আলু, জনাব ডিম। কয় ব্যাগ কাল তুই মাছের আগে জনাব লাগাইস কে? কয় স্যার আপনি কইলেন নামের আগে জনাব কইতে হবে। কয় ব্যাগ কাল মানুষের নামের আগে জনাব কবি। তো ঘটনা হলো যে এখন এমন কিছু শেখাচ্ছে, যিনি শিখছেন উনিও বুঝেন না, যিনি শেখাচ্ছেন উনিও বুঝেন না উনি কি শেখাচ্ছেন। শুরুতে বলতে পারতো মানুষের নামের আগে জনাব বলে, ও তো নামের আগে জনাব করতে হবে, মায়ের ভয়, তখন মাছের আগে জনাব ভয়। তাহলে ছাত্র যেরকম মাস্টারও একই, বোঝা গেছে? তো স্যার আসি, এদের চোখটা ঠিক এরকম। জন্ডিস হলে কেমন হয়? এরকম। এবং লাইকোপোডিয়াম জন্ডিসের কিন্তু একটু বড় ওষুধ। খেয়াল করেন, লাইকোপোডিয়ামের নিচ পেটটা ফাঁপে, ওপর পেট ফাঁপে কার? কার্বোভেজের। পুরা পেটটা ফাঁপে কার? চায়নার। যেমন চোখের নিচের পাতা ফুলে কার? অ্যাপিস। ওপর পাতা ফুলে কার? কেলিকার। যদি দু পাতায় ফুলে যায় ফসফরাস। বাম কান ব্যথা করলে মার্কবিনায়ড, ডান কান ব্যথা করলে মার্কপ্রোটোয়েড, যদি দু কানই ব্যথা করে মার্কসল। মনে রাখতে হবে। স্যার আমার তো মন থাকে না। খেয়াল করেন, লাইকোপোডিয়ামের সবচেয়ে বড় একটা প্রবলেম কাজ করে ম্যাক্সিমাম রোগীর, সেটি হলো এদের চোখের পাওয়ারটা ক্ষতিগ্রস্ত হয়। এরা অনেক সময় রাত কানা হয়, কেউ কেউ একটা বস্তুর অর্ধেক দেখে। বিশেষ করে একটা বস্তুর বামের অর্ধেক দেখে না। এসব বলবে ডাক্তারবাবু আমি একটা জিনিসের অর্ধেক দেখি না, বিশেষ করে বামের দিকটা দেখি না। তো যারা রাত কানা কিংবা একটা বস্তুর অর্ধেক, বিশেষ করে বাম দিক দেখে না, এরা অনেকেই লাইকোপোডিয়ামের পেশেন্ট। আপনি বাকি লক্ষণগুলো কালেক্ট করবেন। এদের যা খায় তাই যেন টকে পরিণত হয়ে যায়, টক হয়ে যায়। এদের টক ঢেকুর উঠে, টক বমি হয়। এদের গর্ভ অবস্থায় টক বমি, ম্যাডাম বমি করতেছে, সেটিও টক। অর্থাৎ এদের পেটের প্রবলেম, পাকস্থলীর প্রবলেম হলে কি এরা যা খায় তাই যেন টকে পরিণত হয়। আর বমি করলেও টক, ঢেকুর উঠলেও টক। লাইকোপোডিয়ামের মাথায় টাক পড়ে ঠিক এই স্টাইলটা মনে রাখেন স্যার। আরও কোনো ওষুধেও পড়ে, অ্যাসিড ফ্লোর বা অন্য ওষুধেও পড়ে, মাথায় রাখেন। বাকি লক্ষণ মিললে খালি অ্যাসিড ফ্লোর অন্য অন্য ওষুধ নিয়ে ধরা হাতটা যেন আমরা না করি। খেয়াল করেন, লাইকোপোডিয়ামের আঁচিল কিন্তু অনেকটা থুজার আঁচিলের মতো। আমি এরকম আঁচিল অনেকগুলো ভালো করেছি স্যার। আবার এই টাইপের আঁচিলও আছে, এই যে এই আঁচিলটা, এটি একটু আলাদা। এটি একটু দেখতে সফট এবং তেলতেলা মনে হয়। এরপরে খেয়াল করেন, লাইকোপোডিয়ামের দক্ষিণ দিক, ডান দিক আক্রান্ত হয় বেশি। সাধারণত ডান দিকে প্যারালাইজড বেশি হয়। দেখেন ম্যাডামের মুখে আর ভদ্রলোকের ডান হাত কি হয়েছে? প্যারালাইজড হয়েছে, যেটাকে আমরা বলি শক্তিহীন হয়ে যায়, কাজ করে কম। আর একটা অদ্ভুত লক্ষণ আছে, যেমন খানিক আগে বলছিলাম যে সেই কাজের সময় ঘুমিয়ে পড়ে। লাইকোপোডিয়ামের ঘাম রক্তের গন্ধ, ঘামে রক্তের গন্ধ পাওয়া যায়। এখন শুনেন, যাদেরকে শেখালেও শিখবে না, বেলাইনে চলবে, পেটের মাদার উমুক ধুমুক, 5টা ওষুধ, এই প্যাথি সেই প্যাথি, নানান প্যাথি, আপনি লাইনে আনতে চাইলেও আসবে না। কেন আসবে না জানেন? এক ভণ্ড পীরের মুরিদ ছিল। যারা ভণ্ড পীর, ওরা তো নামাজ পড়তে না পারে, সারা বছর খালি কলবে জিকির করলে স্বর্গে যাওয়া যাবে, নামাজ লাগবে না, গাঁজা খায়, বিড়ি খায়, গোসল করে না। দেখছেন না এরকম ভণ্ড পীরের মুরিদ আছে না, নোংরা পোশাক। তো এই ভণ্ড পীরের মুরিদ মুইতে উঠে এলো, কিন্তু পানি খরচ করলো না। তো একজন ভদ্রলোক দেখে ওকে বলছে, তুমি না পীরের মুরিদ, তুমি না বলো স্বর্গে যেতে হবে, তাহলে তুমি পানি খরচ করলে না কেন? এটি তো অন্যায়, না পা খেয়ে খেয়ে গেলে। তখন সে কি জবাব দিচ্ছে জানেন? যারা লাইনে আসবে না তাদের উত্তরটা দিচ্ছি আমি। জবাবটা হচ্ছে এই, কারবালা প্রান্তরে আমাদের নবীজির নাতি হজরত হোসাইন আলাইহিস সালাম
পানির জন্য মারা গেছিলেন, পানি তাকে খেতে দেওয়া হয়নি। ইয়াজিদ বাহিনী পানি খেতে দিয়েছিল? ভুল হচ্ছে কি আমার? হুসাইন না হাসান? হুসাইন তো। পানি তাকে খেতে দেওয়া হয়নি এবং পানির জন্য সে মারা গেছে। ঠিক। এই ভণ্ড কি বলছে জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর হাবিব, তার একমাত্র প্রিয় নাতি হজরত হুসাইন আলাইহিস সালাম যে পানির জন্য পানি পানি করে মারা গেল, আমি সেই পানি এই জায়গায় ঠেকাবো না। ভণ্ডের ব্যাখ্যা শুনছেন? মানে যে পানির জন্য হুসাইন আলাইহিস সালাম মারা গেছে সেই পানি তার এই নোংরা জায়গায় ঠেকাবে না, যে জন্য সে পানি দিয়ে ধয় না, মুইতে একটু ঝাঁকি দেয়, তারপরে কাম শেষ। বোঝা গেছে কত বড় শয়তান? তার মানে যে লাইনে আসবে না তার কাছে যুক্তি আছে, এইরকম যুক্তি যে হুসাইন আলাইহিস সালাম পানি বাগর মারা গেছে, এই পানি এই জায়গায় দিলে গুনাহ হবে, এটি ঠিক হবে না। বোঝা গেছে? অর্থাৎ বেলাইনের লোক বেলাইনেই থাকবে। আসি, লাইকোপোডিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে একটি গরম খাবার তারা খুব পছন্দ করে। সেইটি কিন্তু সম্ভবত সেকেন্ড গ্রেডের লক্ষণ, যদি ভুল না হয় সাহেব স্যার। গরম পানীয় গরম খাবার পছন্দ করে এরা, ঠিক আছে? চেলিডোনিয়ামও গরম খাবার পছন্দ করে এবং চেলিডোনিয়ামেরটাও সেকেন্ড গ্রেড, এরটা লাইকোপোডিয়ামেরটাও সেকেন্ড গ্রেড সম্ভবত। এবং যদি দুটোকে কম্পেয়ার করেন কে বেশি গরম খেতে পারে, লাইকোর চেয়ে চেলিডোনিয়াম বেশি গরম খেতে পছন্দ করে, এটি নীলমণি ঘটক স্যারের বই পাবেন যদি কম্পেয়ার করেন। তাহলে যারা গরম খুব খেতে পারে, একেবারে চুলার থেকে নামানো খাবার, তারা লাইকোপোডিয়ামের পেশেন্ট হতেই পারে, বা হতেও পারে, হতেই পারে না হতেও পারে। আর এরা মিষ্টি ভীষণ পছন্দ করে। এরা মিষ্টি এত পছন্দ করে, মিষ্টি প্রিয় মানুষকে যদি বলেন আমার সাথে যদি তুই 1 মাইল হেঁটে যাস, তোর যে কয়টা মিষ্টি খাওয়াবো, চলো যাই। বউ খুব রাগ করছে, খালি মিষ্টিটা এনে রাখবেন ঘরের কোনায়, দেখে রাখবেন, মানে রাগ করে আছেন যেহেতু কথা বলে না, রাগ করে আছে কিন্তু মিষ্টির প্যাকেটের দিকে মুচকে মুচকে হাসবে, কথা বলবে না কিন্তু মুচকে মুচকে হাসবে। দেখ, মানে লাইকোপোডিয়াম রোগীর রাগ মানাতে চাইলে মিষ্টির ঠোঙ্গাটা ঘরে এনে রাখবেন যদি বউ থাকে। আর যদি জামাই এরকম হয় তাহলে তো একটু ম্যাডামদের বলছি রান্না করে রাখবেন, রান্না করে সামনে রাখবেন যেন সারের চোখে পড়ে, দেখবেন রাগ কমে গেছে। এদের খাবারের প্রতি ভীষণ লোভ। কোন টাইপের? মানে শিশু বাচ্চা যারা, তাদের খাবারের প্রতি ভীষণ লোভ। যারা পুয়ে পাওয়া টাইপের, মানে একটু শরীর জীর্ণ শূন্য শুকিয়ে যায়, শরীরের কোনো অংশ কোনো অঙ্গ শুকিয়ে যায়, পুয়ে পাওয়া যারা এক কথায়, এদের খাবারের প্রতি ভীষণ লোভ। একসাথে খেতে বসবে, এর প্লেটে ওর প্লেটের দিকে তাকাবে, ধাপা ধাপ খেয়ে ফেলবে, টপ টপ করে খেয়ে ফেলবে। কারণ ওরটা খাওয়া হলে পাশের জন মায়া করে যদি দেয় যে তোর তো খাওয়া হয়নি তাহলে আমারটা নে, মানে আশেপাশেরটা নেওয়ার জন্য খালি তাকাবে আর চোখে, আর নিজেরটা তাড়াতাড়ি করে খেয়ে ফেলবে। তাহলে লাইকোপোডিয়ামে যারা পুয়ে পাওয়া বাচ্চা তারা ভীষণ খেতে পারে এবং রাক্ষসের মতো খায়। বাকি লাইকোপোডিয়ামের যে রোগী যারা, তাদের খুব ক্ষুধা কিন্তু খেতে পারে না, অল্প একটু খেলে পেট ভরে যায়, 2-1 নালা খেলে পেট ভরে যায়, কিন্তু 2-1 গ্লাস খেলে পেট ভরে যায়। কিন্তু শুধুমাত্র পুয়ে পাওয়া রোগীরা ভীষণ খেতে পারে, খাওয়ার প্রতি লোভ। বাকি রোগীদের ক্ষুধা থাকে, অল্প একটু খেলে পেট ভরে যায়, শুধু পেট ভরে যায় না, খাওয়ার পরেই তাদের ভীষণ কষ্ট হয়। লুঙ্গিটা ঢিল করে দেয়, শাড়িটা ঢিল করে দেয়, কারণ টাইট করে পরে থাকলে কষ্ট হয়, পেটটা মনে হয় ফুলে গেল, দম সম হয়ে গেল, মনে হয় দম আসি যাওয়া হয়ে যাচ্ছে, খুব অস্থির। খাওয়ার পরেই তাদের খুব অস্থিরতা। লাইকোপোডিয়ামের রোগীদের খেলেই রোগ বেড়ে যায়, যে কারণে খাওয়ার পরে তারা খুব অস্থির থাকে, কাপড়টা ঢিলা করে পরে, অন্যের পাতের বড় মাছ মাংসটা খাওয়ার জন্য টপ টপ করে খেয়ে ফেলে। কারা? পুয়ে পাওয়া বাচ্চারা, এই টাইপের বাচ্চা। এই যে দেখেন প্রতিবন্ধী বাচ্চা মনে হচ্ছে এরকম বাচ্চারা। এখন আসি, খুব ক্ষুধা কিন্তু ম্যাডাম খাবার নিয়ে গালে মাথায় হাত দিয়েছে, মানে 1 নালা খেয়ে আর খেতে পাচ্ছে না। আসি, বিকালবেলার একটা ছবি দিয়েছি, লাইকোপোডিয়ামের বিকালে বৃদ্ধি। সমস্ত বই পাওয়া যায় 4টা থেকে 8টা, তবে অন্য পণ্ডিতের বই আছে 3টা থেকে 7টা হতে পারে, 4টা থেকে রাত্রি 9টা কিংবা 10টা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তবে মূল কথা 4টা থেকে 8টা। আমার স্লাইড দেখানো শেষ, এখন আমি আলোচনায় আসবো। একটু এদিকে আসতে হবে, শামীম একটু এদিকে আসতে হবে। স্যার প্রশ্ন করছে, যাদের কাছে যুক্তি আছে, দুষ্টযুক্ত, যুক্তি শেষ নাই, বলছে ফুটবল কি মহিলা না পুরুষ? তা এক দুষ্টু ছাত্র বলছে স্যার ফুটবল স্যার বোধহয় মহিলা। স্যার কয় কীভাবে বুঝলি? কয় স্যার একটা মহিলার পিছনে তো অনেক পুরুষ দৌড়ায়, একটা ফুটবলের পিছনে যেহেতু 22 জন দৌড়ায়, আমার মনে হয় এটা মহিলাই হবে। মানে তার যুক্তি ফুটবল কেমনি মহিলা। তো কিছু অপহোমিওপ্যাথি আছে, ওইটিকে অরিজিনাল হোমিওপ্যাথি বোঝানোর জন্য আপনাকে যুক্তি দিবে, ঠিক এরকম যে যুক্তিগুলো আমি বলছি। আমি গল্পগুলো বলছি, শুনতে একটু দুষ্টু মনে হতে পারে কিন্তু যুক্তি আছে। তো যে কথা বলছিলাম, লাইকোপোডিয়াম নামের মধ্যে লাইকোপোডিয়ামের মূল অর্থ লুকিয়ে আছে। আমি এটি বের করার চেষ্টা করেছি, দেখেন খেয়াল করেন। লাইকোর প্রথম অক্ষর কি? এল।
ল্যাসিভিয়াসনেস, এরা একটু কামুক, মানে যৌন চাহিদা এদের মধ্যে বেশি, একটু দুষ্টু দুষ্টু আর কি। তাহলে প্রথম অক্ষরের মধ্যে তার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে। হ্যাঁ, ওটি তো বন্ধ করলাম, ওটি এখন আর দেখাবো না। পরের অক্ষরটি হচ্ছে ওয়াই, ইয়েল্ডিং সামটাইমস, এরা মাঝে মাঝে বশ্যতা স্বীকার করে, নতি স্বীকার করে। কখন? যখন তার চেয়ে সবার লোক তার ভয় দেখায়। তারপরের অক্ষরটি কি সি, কন্ট্রাডিকশন ইজ ইনটলারেন্ট অফ, এরা প্রতিবাদ সহ্য করে না, ওর বিরুদ্ধে কথা কইলে রাগ হয়। পরের অক্ষরটি কি স্যার? ও, অফেন্ডেড ইজিলি, এরা সহজে রাগ হয়, ক্ষুব্ধ হয়। পরের অক্ষরটি কি? পি, প্রস্টেশন অফ মাইন্ড, মানসিকভাবে এদের অবসাদ। এটি আমার সাবজেক্ট নয়, এই সাবজেক্টটি শফিক স্যারের এবং আমাদের সাহেব স্যারের। মানে এইগুলো আমি বললে আবার ভুল হয়। আর ইংরেজিতে আমি ছোটোবেলায় ছিল দুর্বল। দুর্বল কিরকম? এমনও যদি আমার কেউ বলে যে বলো আমি তোমাকে চিনি, ইংরেজি বলো, তাহলে আমি তোমাকে চিনি, আই নো ইউ, এটা বলতে পারি না। আমি কই আই সুগার ইউ, সুগার মানে চিনি, আই মানে আমি, ইউ মানে তুমি, আই সুগার ইউ, আমি তোমাকে চিনি, আমি সহজটা বলি আর কি, ভুল হোক আর ঠিক হোক। তো এইটি ভুল হলে স্যার কিছু ধরেন না কিন্তু। তারপরের অক্ষর কি? ও, অবস্টিনেট, এরা খুব বেয়াড়া টাইপের, একটু একগুয়ে। পরের অক্ষরটা হচ্ছে ডি, ডিকট্যাটোরিয়াল, এরা একটু স্বেচ্ছাচারী, যা মন চাই তাই করতে চায়। পরের অক্ষরটি হচ্ছে আই, ইম্বেসিলিটি, মানসিকভাবে দুর্বল এরা, ওপরে যতই ভাব দেখায় মন দুর্বল। পরের অক্ষরটি কি? ইউ, আনফরচুনেট ফিলস, এরা ভাবে আমার ভাগ্যটাই বোধহয় মন্দ। পরের অক্ষরটা হচ্ছে এম, মিসানথ্রাপি, এরা মানুষ বিদ্বেষী, মানুষের প্রতি এদের একটা বিদ্বেষ কাজ করে। এখন কথা হচ্ছে লাইকোপোডিয়ামের লেয়ারটা বা লাইকোপোডিয়ামে কিভাবে একটা মানুষ রূপান্তরিত হয়, তার আগের লেয়ারটায় বা কি থাকে বা কি ছিল। পৃথিবীতে যত শিশু অসুস্থ হয়, একজন বড় পণ্ডিত বলছেন একাই তার 40% হচ্ছে ক্যালকেরিয়া। পৃথিবীতে যত শিশু অসুস্থ হয় তার 40% একাই ক্যালকেরিয়া। কিন্তু এটি আমাদের জানার এবং বোঝার অভাবে আমরা নানান ওষুধ নির্বাচন করি। এই ক্যালকেরিয়া থেকে বিভিন্ন দিকে চলে যায় এই 40% থেকে, আর বাকি 60% অন্য অন্য ওষুধ। কিছু সালফারে রূপান্তর হয়, কিছু ক্যালকেরিয়া, কিছু লাইকোতে রূপান্তরিত হয়। বিশেষ করে ক্যালকেরিয়ার গ্রাউন্ডের উপর ভর করে যাত্রা শুরু করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে একটা বড় অংশ সালফারের দিকে চলে যায়, একটা ছোট্ট অংশ একটা অংশ লাইকোতে যায়, একটা বড় অংশ সালফারে যায়, একটা ছোট্ট অংশ ফসফরাসে রূপান্তরিত হয়। তাহলে ক্যালকেরিয়ার গ্রাউন্ডে যারা থাকে, বয়স বাড়ার সাথে সাথে কি হয়? কিছু যায় লাইকোতে, কিছু যায় সালফারে, কিছু যায় ফসফরাসে। ছোট্ট অংশটা যায় ফসফরাসে, বড় অংশটা যায় ক্যালকেরিয়ায়। আর নাইকো এটাও খুব বেশি বড় অংশ নয়, অল্প কিছু শিশু বড় হলে লাইকে রূপান্তরিত হয়। লাইকোপোডিয়ামের বড় একটা নিদর্শন বা লক্ষণ হচ্ছে এরা যে কোনো কাজ করার আগে পরিকল্পনা করে, একটা টার্গেট নিয়ে সামনে আগায়, হুটহাট আগায় না, ডিসিশন আগে তৈরি করে কি করবে, পরিকল্পনা মাফিক কাজ করে। ভোটে দাঁড়াইলে কেমনে এন্টি পার্টিকে ফেল করাতে হবে, কেমনে নাজেহাল করতে হবে, সিস্টেম করে তারপর ভোটে দাঁড়ায়। মানে পরিকল্পনা পাকাপোক্ত, পরিকল্পনা করে মাঠে যায়, কারণ পরিকল্পনা ছাড়া সে মাঠে নামে কম। যদি পরিকল্পনা ছাড়া মাঠে নামে সেটি সরি আপনাদের একটু ডিস্টার্ব করলাম। আসলে লাইকোপোডিয়াম পড়াতে গেলে 5 ঘন্টা লাগে। আমি কুমিল্লার দিকে যদি কখনো প্রোগ্রামে যাই, কোনো আলোচক থাকে না, আমি সারাদিন একবেলা হলো আমি একাই, ওখানে আগে একটা ওষুধ শেষ করতে পারি। এখানে যেহেতু আমাদের আলোচক থাকে অনেক, যে কারণে পুরো ওষুধ কখনো শেষ করতে পারি না। আজকেও হয়তো পারবো না, না পারলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখা যাবে ইম্পর্টেন্ট জিনিসই থেকে গেছে, আমার টাইম শেষ হয়ে গেছে। লাইকোপোডিয়ামের মূল একটা থিম আছে। এই লাইকোপোডিয়ামের ব্যাপারে একজন বড় পণ্ডিত ভারতবর্ষের উনি বলছেন, এই গাছটি একসময় অনেক বড় মহিরুহ গাছ ছিল, কিন্তু সেটি কালের বিবর্তনে খুব ছোট গুল্মে পরিণত হয়ে গেছে। যেহেতু গাছটি একসময় বড় ছিল, ছোট হয়ে গেছে, যে কারণে এই গাছের থেকে তৈরি ওষুধ, যে ওষুধটি যে উপাদান থেকে তৈরি তার কিছু বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। যেমন লাইকোপোডিয়ামের গাছের নিচ দিক মোটা, এরকম একটা বইয়ে লেখা আছে, কথাটি সঠিক নয়। ওপর দিক চিকন, কথাটি সঠিক নয়, বরং ওপর দিকই মোটা, উল্টাটা। তো এই গাছটি একসময় বড় ছিল, এখন ছোট হয়ে গেছে, মানে উনি বোঝানোর জন্য এই কথাটা বলতে চাইছে। আসলে এটাও বোধহয় সঠিক না। তো লাইকোপোডিয়ামের রোগীর অনুভূতিটা এরকম, আমি বোধহয় গরিব হয়ে যাবো, আমি বোধহয় ছোট হয়ে যাবো, আমার বোধহয় রেজাল্ট খারাপ হয়ে যাবে, আমি বোধহয় নিচে নামে যাবো, আমার বোধহয় অবস্থানটা খারাপ হয়ে যাবে,
আমি বোধহয় অপদস্থ হবে, আমার বোধহয় ভবিষ্যতে কষ্ট হবে, আমার বোধহয় টাকা পয়সা শেষ হয়ে যাবে। সবসময় একটা নেগেটিভ বা ছোট হয়ে যাওয়ার ভয় আতঙ্ক তার মধ্যে কাজ করে, যে কারণে তার চিন্তা কেমনে ওপরে উঠতে হবে, কেমনে বড় লোক হতে হবে, কেমনে বড় হতে হবে, কেমনে আমাকে নেতা হতে হবে, কেমনে আমার অবস্থানটা ঠিক রাখতে হবে। এই কারণে সবসময় সে সচেতন থাকে, তার উপরে উঠার একটা নেশা কাজ করে। সোরার কি সবসময় একটা নেশা কাজ করে না? কি করতে হবে? বড় কিছু। তো লাইকোপোডিয়াম কি সোরা নয়? হ্যাঁ, লাইকোপোডিয়ামকে তো বলা হয় উদ্ভিজ সালফার। তাই যে কোনো চ্যালেঞ্জ বা নতুন পরিবেশকে মোকাবিলা করতে তারা শুরুতে ভয় পায়, কিন্তু কোনো কারণে যদি একবার যে কোনো কাজটা শুরু করতে পারে সেটি তারা ভালোভাবে শেষ করতে পারে। লাইকোপোডিয়ামের রোগীর চেহারা কেমন খানিকটা দেখাইছি, আর একটু জেনে নেন। এরা একটু শীর্ণ প্রকৃতির, জীর্ণ শীর্ণ। এদের নিচ থেকে ডান দিকে এবং বাম একটু শীর্ণ বা শুকনা, গলাটা একটু চিকন, মুখমণ্ডলটা শুকনা। এদের চোখে মুখে সবসময় এদের একটু বিরক্তির ভাব থাকে। এদের শরীরের পুষ্টিটা ধীরে ধীরে বাড়ে। বাচ্চার বাবা মা এসে বলবে আমার বাচ্চাটা গ্রোথ তেমন বাড়ছে না, খুবই স্লো, অন্যর বাচ্চা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, স্বাস্থ্য ভালো হয়েছে, আমার বাচ্চাটা মনে হচ্ছে বাড়ছেই না। এদের বৃদ্ধিটা খুব ধীরে ধীরে। বিশেষ শীর্ষ লক্ষণটা হচ্ছে মানুষের ভয়, অনেক সময় নিজের ছায়াকেও ভয়। এরা মানুষের সাথে সহজে মিশতে পারে না। এদের নাকের পাতাটা এই যে এইটা উঠানামা করে। এরা কঠিন হিসেবে মানুষ। রোগের কারণ আমি আর বললাম না, মানসিক লক্ষণ বলবো। এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, ভাবপ্রবণ মানুষ। আচ্ছা, এরা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ। এদের মধ্যে যে ভয় কাজ করে, মৃত্যু ভয়, অন্ধকারের ভয়, ভূতের ভয়, এই ভয়গুলো কেন কাজ করে? এর লিভারের প্রবলেমের কারণেই এর মধ্যে একটা ভীতি কাজ করে। লাইকোপোডিয়ামের রোগীর লিভারের প্রবলেমের কারণে এই সমস্ত ভয়গুলো এদের মধ্যে কাজ করে। এক এক ভয়ের কারণ আছে। এরা কিপটা হলেও কখনো কখনো খুব নীতিবান হয়। তবে একটা জিনিস, লাইকোপোডিয়ামের রোগী খুব কিপটা পারে। পাম দিতে পারলে কি চাই আপনার তাই দিবে। খালি বলবেন চাচা এই তল্লাটে আপনার মতন কোনো বেটা আছে পয়সাওয়ালা, আপনার মতন ভালো মানুষ আছে না? সবাই বলছে চাচা চাইলে এখানে একটা মসজিদ করে দিতে পারে। কয় বেটা তুই কি ফকির নি ভাবিস নাকি, তুই আয়োজন কর, আমি একাই অর্ধেক দেবো। পাম দিলে কাজ হয়ে গেছে। পাম দিলে তাদের থেকে ভালো কিছু আদায় করা যাবে, কিন্তু তার সাথে প্রতিবাদ করে, বিরোধিতা করে কিছুই পাবেন না, মশা মারা ওষুধও পাবেন না। লাইকোপোডিয়ামের বড় একটা জিনিস, যদি তার ক্ষমতা বেড়ে যায়, মনে করেন ভোটে পাস করে গেছে, ওর একটা রোগ ছিল, রোগে দেখবেন আপনা আপনি কমে গেছে। এক কথায় ওর ক্ষমতা বেড়ে গেছে, ওর সাপোর্ট বেড়ে গেছে, ওর রোগ কমে গেছে। কিন্তু কোনো কারণে যদি তার ক্ষমতা কমে যায়, এরা অসুস্থ হয়ে পড়ে, কিংবা তার যে রোগটি ছিল রোগটি বেড়ে যায়। লাইকোপোডিয়ামের রোগী এসে কি বলবে জানেন? ডাক্তারবাবু আমি ভোটে ফেল করার পর থেকে আমার কাম শেষ। এক কথায় যে কোনোভাবে যদি তার ক্ষমতা বেড়ে যায়, তার রোগ কমে যায়। ক্ষমতা যদি কোনোভাবে খর্ব হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, অথবা অসুস্থ থাকলে তার রোগ কমে যায়। লাইকোপোডিয়ামের রোগীর একটাই কথা, আমি ভালো কাজ করলে আমাকে যেন মানুষ কৃতিত্ব দেয়, বাহাবা দেয়, আমার যেন গুণকীর্তন করে, এটি সে খুব পছন্দ করে। সে চায় লোকে তার কৃতিত্বের কথা বলুক। পাম দিবেন কাম হবে, কৃতিত্বের কথা বলবেন কাজ হবে। এরা এতটা ব্রিলিয়ান্ট হয় যে মূল কথাটার মধ্যে, ওই কথার মধ্যে থেকে মূল দৃষ্টি এটা সহজে বের করে নিতে পারে। ও তার আগে ডিসিশন বের করে ফেলেছে, হ্যাঁ এটাই হবে। এরা ওপরে বাঘের মতো সাহস দেখালো, ভিতরে কিন্তু কাপুরুষ, খুব ভীতু। ডর দেখাবেন ব্যাস দুর্বল হয়ে যাবে। এরা অনেক সময় ভয়ের কারণে শান্তও থাকে, যেমন একটু উগ্র বদমেজাজি আছে, শান্তও থাকে। এরা তার অধীনস্থ লোকের উপর খুব খবরদারি করে, খুব মনে করে, এটা করলো না কেন, ওটা করলো না, সেটা করলো না, কিন্তু সীমা লঙ্ঘন করবে না। গায়ে হাত তোলা, মারামারি, ঝুট ঝামেলা এরকম না, নাকভমের মতো সীমা লঙ্ঘন করবে না। সীমার মধ্যে থেকে শাসন করবে। কিন্তু যদি কোনো কারণে তার কর্মচারী খেপে যায়, সারা একটা কথা বলে কিন্তু খবর আছে, এই রহমান তোমাকে আমি কি বলেছি, তুমি এরকম করছো কেন, তুমি তো বড় ইয়ে হয়ে গেছো, মানে আস্তে করে গলার সুর কমাবে। পরের দিন থেকে রহমানকে আর দাবড়াবে না, অন্য কাউকে দাবড়াবে। লাইকো এমনিতে একটু উগ্র হলেও কখনো কখনো এদের মনটা বেশ কোমল এবং নরমও হয়। তবে এরা বিগড়ে গেলে ঝামেলা। এদের লোক লজ্জার ভয় খুব বেশি। এরা মাঝে মাঝে বলে আমার বাঁচতে ইচ্ছা করে না,
মরে যেতে ইচ্ছা করে, দুশ্চিন্তায় আমার জন্য দম আটকে আসে। বুদ্ধিজীবী টাইপের মানুষ হলেও এদের আত্মবিশ্বাসের অভাব। যে কোনো কাজ শুরু করার আগে তারা চিন্তা করে পারবো পারবো, এই পারবোর ভয়ে বিয়ে করতে চায় না। বিয়ে করে যদি খাওয়াতে না পারি, যদি পড়াইতে না পারি, এই বিয়ে করবো করতে করতে দেখবেন বয়স হয়ে গেছে। আর এই বয়স হয়ে যাওয়ার কারণে দেখা যায় তার যৌন শক্তি দুর্বল হয়ে গেছে। অনেক সময় আসবে এরকম, ভাই বিয়ে করবো করতে করতে 40 বছর হয়ে গেছে, এখন বিয়ের জন্য বাড়িতে জুলুম করছে, বিয়ে না করলেও নয়, বিয়ে করবো কিন্তু তোর সমস্যা, কী সমস্যা, কয় এই সমস্যা, মানে সেই সমস্যা এনে হাজির হয়ে গেছে। কিন্তু দেখা যাবে যে বিয়ে সাথে কি কোনোভাবে দিয়ে দিতে পারেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ভয়টা তাদের মধ্যে ভীষণ কাজ করে। প্রেম করবে, বিয়ে করতে চাইবে না, কেন জানেন? বিয়ে করবো, খাওয়াবো কি, পড়াবো কি, খরচ করে দিবে, টাকা তো আমার খরচ হয়ে যাবে, মানে দায়িত্ব নেওয়ার পরে আমার তো ঘাড়ে জুলুম চেপে দিবে। যে কারণে বান্ধবী বলছে, বাড়িতে কিন্তু চাপ দিচ্ছে, অন্য জায়গায় বিয়ে আসবে, বিয়ে করো, তখন আস্তে করে কেটে পড়বে। আবার বিয়ে করলে খরচ জোগাতে হবে, যে কারণে যেহেতু দুশ্চরিত্র, মাঝে মাঝে করে কি এখানে ওখানে গিয়ে 500 টাকা দিয়ে কাম সাইরে আসে। বড় একজন পণ্ডিত, হোমিওপ্যাথিক কনসেপশন বইয়ের লেখক আলাউদ্দিন সাহেবের বই পড়লে দেখবেন এরা দায়িত্ব নেওয়ার ভয়ে বিয়ে করতে চায় না। তাই কি করে কি, কোথাও পতিতালয় বা দুষ্ট জায়গায় গিয়ে 500 টাকা দিয়ে কাম সেরে আসবে, দায়িত্ব তো নেওয়া লাগলো না, মাসে 500 গেলে দেয়, 20,000 তো আর গেল না। লাইকোপোডিয়ামের উপরে হলে এরকম ছোট লোক। চরিত্রহীনতার শ্রেষ্ঠ ওষুধ বলতে পারেন লাইকোপোডিয়ামকে। একজন পণ্ডিত বলছে চরিত্রহীনতার শ্রেষ্ঠ ওষুধ। এদের মধ্যে ধর্মের কোনো অনুভূতি বা বালাই থাকে না, ধর্মকে এরা থোড়াই কেয়ার করে। এরা আধুনিক রাজনীতিবিদদের মধ্যে লাইকোপোডিয়ামের প্রচুর পেশেন্ট পাবেন। অন্যের জমি রক্ষণ, ওকে মারা, ওকে ধরা, এটা গ্রাস করা, ওটা গ্রাস করা, ওটা লোপাট করা, এটা খেয়ে ফেলা, নৈতিকতার অভাব। লাইকোপোডিয়ামের যেমন নেতৃত্বের গুণ আছে, নৈতিকতার অভাব আছে, এবং আধুনিক নেতাদের মধ্যে এটা বেশি পাওয়া যায়। একজন পণ্ডিতের ব্যাখ্যা এটি। অন্যের উপর প্রভাব বিস্তার করার জন্য আশেপাশে লোক জড়ো করে, একাই ওই জন্য সাহস কম, এই জন্য সবসময় যেখানে যাবে দেখবেন সাথে লোক রাখবে। একাই নাই ও, সবসময় দেখবেন তার সাথে 2-10 জন লোক আছে। লোকে মনে করে লোকটা খুব ভালো, লোকের পিছনে খরচ করে, 10 জন লোক পিছনে করে না, ও ডরে লোক সাথে রাখে যাতে কখনো তার নিরাপত্তার বিঘ্ন না ঘটে, সাহস বাড়ানোর জন্য। কখনো কখনো যে তাকে ভালোবাসে, যে তার উপকার করে, তার জন্য সে অনেক কিছু করতে চায়, সেই ক্ষেত্রে এই মানুষটাকে আপনি আবার কৃতজ্ঞও বলতে পারেন। এরা নিজের অনুগত মানুষকে খুব পছন্দ করে, তবে এরা মানুষকে সন্দেহ করে, অবিশ্বাসও করে। এরা সমবয়সী কিংবা ছোটদের উপর খবরদারি করে বা এদের সাথে উঠবে বসবে। বিশেষ করে হচ্ছে দুর্বল মানুষ, কম পাওয়ারওয়ালা মানুষ, হচ্ছে কম বয়সের মানুষ, হচ্ছে বড় বাচ্চারা হচ্ছে বড় বাচ্চার সাথে খেলবে না, কারণ ওখানে মারধরি চলবে না। এই জন্য হচ্ছে ছোট বয়সের বাচ্চাদের সাথে খেলবে, যার উপর এক কথায় খবরদারি করতে না পারবে, বাচ্চাই হোক আর বড় মানুষ হোক, সেখানে নাই। যেখানে খবরদারি আছে সেখানে সে আছে। আমি রোগ লক্ষণগুলো বলবো না, শেষ করে দেবো, কারণ সময় কম। রোগ লক্ষণগুলো আপনার লেকচার শিট প্রত্যেকে পাবেন, লেকচার শিটটা বাসায় গিয়ে পড়বেন, A to Z দেওয়া আছে। আমি সময়ের অভাবে একেবারে অল্প একটু চেষ্টা করছি। এর কিছু রোগ আছে যেগুলো ঠান্ডায় উপশম, কিছু রোগ আছে গরমে উপশম, যেমন পাকস্থলী, পেট, মেরুদণ্ডের পীড়া গরমে বাড়ে, ঠান্ডায় উপশম। অন্যান্য রোগগুলো ঠান্ডায় উপশম, এই ঠান্ডায় বৃদ্ধি। রাস্টক্স এবং মেডোর নামের, যেমন প্রথম নড়াচড়ায় রোগ বাড়ে, যে কারণে নড়াচড়া করতে ভয় পায়। তাই একজন বিজ্ঞানী তুলনা করছে, সালফার আর লাইকোপোডিয়ামের রোগীরা প্রথম যে কোনো কাজ করতে ভয় পায়, যদি না পারে, কিন্তু শুরু করলে ভালোই পারে। যেমন মেডোর রোগী আর রাস্টক্সের রোগী প্রথম নড়াচড়ায় বৃদ্ধি, পরে নড়লে ব্যথা কমে যায়। লাইকো সালফার প্রথমে কাজ করতে করতে আলসি, ভয়, কিন্তু শুরু করলে ঠিক মতোই করতে পারে। প্রথমে লিভারের কাজে বিঘ্ন ঘটার কারণে এদের পিত্তধাতু হয়ে পড়ে, অর্থাৎ তারা খিটখিটা হয়ে পড়ে। অভিজ্ঞান 2-3টা বলে শেষ করবো স্যার। রাগ মানুষের লিভারকে দুর্বল করে, খেয়াল রাখেন, রাগ মানুষের লিভারকে দুর্বল করে, আর লিভার যদি আক্রান্ত হয় তখন মন মরা হয়ে যায়। আর দুশ্চিন্তা মানুষের পাকস্থলীকে দুর্বল করে, আর পাকস্থলী যদি আক্রান্ত হয় তখন মানুষ খিটখিটা হয়ে যায়। আর মানসিক চাপ হার্ট এবং ব্রেনকে দুর্বল করে, আর হার্ট যখন আক্রান্ত হয় তখন মানুষ উদ্বিগ্ন হয়ে যায়। দুঃখ মানুষের ফুসফুসকে দুর্বল করে, আর ভয় মানুষের কিডনিকে দুর্বল করে। আবার খেয়াল করেন, আরেকবার বলি, রাগ লিভারকে দুর্বল করে,
দুশ্চিন্তা পাকস্থলীকে দুর্বল করে, মানসিক চাপ হার্ট এবং ব্রেনকে দুর্বল করে, আর দুঃখ ফুসফুসকে এবং কিডনিকে ফুসফুসকে দুর্বল করে, আর ভয় কিডনিকে দুর্বল করে। লাইকোপোডিয়ামের যে সমস্ত মানুষেরা খুব পানি খায় কিংবা খুব খাবার খায়, দুটোই খায়, খুব পানি এবং খাবার খায়, সেই সমস্ত মানুষের যদি লাইকো নির্বাচিত হয়, তাকে লাইকো দেওয়ার পরে একটা বিপত্তি ঘটবে, একটা সমস্যা ঘটবে, কিন্তু সেইটি একটা পজিটিভ রেজাল্ট। যে সমস্ত লাইকো রোগীরা খুব পানি খায়, খুব খাবার খায়, তাকে যদি লাইকোপোডিয়াম আপনি খাওয়ান, তাহলে যা ঘটবে, তার শরীরে প্রচুর পরিমাণে র্যাশ বা উদ্ভেদ বের হবে। ডাক্তারও ভয় পেয়ে যাবে, রুগীও, কোনো ভয় নাই। এই যে উদ্ভেদ বের হলো, বের হওয়ার পরে তার সমস্ত রোগ চলে যাবে ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, এটি একটি অসাধারণ তথ্য। কারো প্রস্রাবে যদি লাল বালির মতো তলানি থাকে, তবে তার মাথা ব্যথা থাকবে না, কিন্তু যখনই ওটি থাকবে না, তখনই তার মাথা ব্যথাটা দেখা দিবে। এরকম অনেক তথ্য আছে, আমি তথ্যগুলো শেষ করতে পারলাম না। খেয়াল রাখবেন একটা জিনিস, আমরা সবাই যেন বিশুদ্ধ হোমিওপ্যাথির চর্চা করি, হোমিওপ্যাথির পক্ষে আসি।